We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic and to secure to all its citizens. নমস্কার, শুরু করছি আজকের চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। পাটনা ছেয়ে গেছে মোদিজির পোস্টারে। তো নির্বাচন আসছে, আপনি বলবেন সেটাই তো স্বাভাবিক, কিন্তু একটু পোস্টারটা দেখুন। হাতে বিমান বাহিনী যুদ্ধ জাহাজের হেলমেট, গায়ে সেই বিমান বাহিনীর পোশাক। যুদ্ধে গিয়েছিলেন মোদিজি, পাকিস্তানকে ধ্বংস করে ফিরে এসেছেন, চোখে মুখে সেই বিজয়ের গৌরব। দেশের 14তম প্রধানমন্ত্রী একজন যোদ্ধা। তিনি স্থলসেনার পোশাক পরে ছবি তোলাবেন, তিনি নৌবাহিনীর পোশাক পরে পোস্টার ছাপাবেন। এবারে যুদ্ধে তিনিই বিমান বাহিনীর যোদ্ধা। তবে ঠিক এইখানেই একটা তথ্য দিই, এর আগে 13 জন প্রধানমন্ত্রীর একজনকেও এই নটঙ্কি করতে দেখেননি, একজনকেও না। যুদ্ধ দেখেছেন কজন? জওহরলাল নেহরু দেখেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ, জেনারেল ফ্রাঙ্কো বাহিনীর বিরুদ্ধে আন্তর্জাতিক বাহিনী ইন্টারন্যাশনাল ব্রিগেডে যোগ দিয়েছিলেন। রণাঙ্গন থেকেও ছবি আছে। না, তিনি জানতেন এক রেগুলার আর্মি ছাড়া আর্মি ফ্যাটিক পরাটা উচিত নয়, তিনি পরেননি। দেশ স্বাধীন হবার পরে চীন ভারত যুদ্ধ হয়েছে, না, ওনাকে কেউ আর্মি পোশাক পরে ছবি তোলাতে দেখেননি। লাল বাহাদুর শাস্ত্রী পাকিস্তানের সঙ্গে 1965 যুদ্ধ, জয় জওয়ান জয় কিষানের ডাক দিচ্ছেন, তাকেও কোনোদিন এই ভণ্ডামি করতে দেখা যায়নি। 71 যুদ্ধে পাকিস্তানকে হারিয়েছিল ভারত, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, তাকে এরকম এক পোস্টারে কি খুব বেমানান লাগতো? কিন্তু না, তিনি সেই ভণ্ডামিতে নামেননি। অটল বিহারী বাজপেয়ী কার্গিল যুদ্ধের সময় প্রধানমন্ত্রী, না, তিনিও এমন পোশাক পরে ছবি তুলিয়ে তাকে ভোট প্রচারে নিয়ে যাননি। আমাদের 14তম প্রধানমন্ত্রী সব অর্থেই দেশের যাবতীয় সাধারণ রীতিনীতি ভেঙে চুরমার করে সেনাবাহিনীর পোশাককেও নির্বাচনের হাতিয়ার বানিয়ে দিলেন। এরকমটা আমরা হিটলারের ক্ষেত্রে দেখেছি, মুসলিনের ক্ষেত্রেও দেখেছি। হিটলার ছিলেন হেরো সেনাবাহিনীর এক অখ্যাত সেনা, কিন্তু যুদ্ধের নায়ক হবার ইচ্ছে ছিল 16 আনা, তাই প্রায় সবসময় ওই মিলিটারি পোশাক পরে থাকতেন। মুসলিনিও তাই। অপারেশন সিন্দুর এখন বিজেপির রাজনৈতিক হাতিয়ার। কলকাতায় এসে অমিত শাহ ঠিক সেই প্রচার নিয়ে মাঠে নামলেন। কেন? আসুন তার কারণগুলো দেখে নিই। প্রথম কারণ হলো বিহার নির্বাচন, তারপরে বাংলা বা কেরালা বা তামিলনাড়ুর নির্বাচনে বিজেপির মুখ ফুটে কি বা বলার আছে? কারণ ওই দেশ 4 নম্বর ইকোনমি ইত্যাদি কোনো প্রভাব মানুষের উপর পড়ছে না। মানে মানুষ তখন সেটাকে এক বিরাট অ্যাচিভমেন্ট বলে মনে করত যখন সে চোখের সামনে কিছু দেখতে পেত। ধরুন বেকারি কমতো, ওর চাকরি হতো, সেসব খবর ছড়াতো। বদলে আজ চূড়ান্ত হতাশা, আর সেই হতাশা টের পেয়েই সরকার বেকারত্বের পরিসংখ্যান বার করা বন্ধ করে দিয়েছে। মানুষ যদি দেখতো জিনিসপত্রের দাম কমছে, পেট্রোল ডিজেলের দাম কমছে, তাহলে অন্য কোনো ইস্যুর দরকারই হতো না। কিন্তু সেখানে তো এক চূড়ান্ত বিপর্যয়। মানে মানুষ যা চোখের সামনে দেখতে পাচ্ছে তাতে এমন কিছুই নেই যা নিয়ে বিজেপি খুব গর্ব করে বলতে পারবে যে দেখেছো আমরা এটা করেছি। আজকে পরের আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন। তো যে কথা বলছিলাম, ওই 80 কোটি মানুষকে রেশন দেবার গপ্পটাও পুরনো হয়ে গেছে, সেটার রিনিউয়াল হয়নি। 2 নম্বর বিষয় হলো রাম মন্দির ওয়াহি বানেগা। তো রাম মন্দির হয়ে গেছে, অযোধ্যায় বিশাল মন্দির হয়ে গেছে। এখন ওই রামের নামে যে আন্দোলন আর সেই আন্দোলনের যে ডিভিডেন্ডটা কমেছে, তার আকর্ষণ হারিয়েছে। আবার এক অযোধ্যা নয়, কাশী মথুরাতেও হিন্দু জাগরণ ইত্যাদির স্লোগান তারা রেখে দিয়েছেন 2029-এর জন্য। শেষবারের মতো হিন্দু কার্ড তারা খেলবেন, নিশ্চয়ই খেলবেন। আপাতত সেই অস্ত্র ব্যবহার করতে চান না। তার মানে উন্নয়ন নেই, হিন্দুত্বের কার্ড আপাতত নতুন করে খেলা যাচ্ছে না। তাহলে পড়ে থাকে সেই জঙ্গি জাতীয়তাবাদ, এক জিঙ্গোইজম, যার ওপরে ভর করে আগামী খুব গুরুত্বপূর্ণ নির্বাচনগুলোতে বিরোধীদের মুখোমুখি হতে হবে। বিহার, বাংলা, তামিলনাড়ু, কেরালা। আর খেয়াল করে দেখুন, এর 3টে রাজ্যই বিজেপির সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি।
বাংলাতে মমতা, তামিলনাড়ুতে স্টালিন আর কেরালাতে সিপিএম বা কংগ্রেস কেউ জমি ছেড়ে দিতে রাজি নয়। কিন্তু বিহার, হ্যাঁ, এইখানেই এক সম্ভাবনা আছে বই কি, আর সেটা আছে বলেই আরএসএস বিজেপি সেখানে মোদিজিকে দিয়ে সেই দেশপ্রেমের বান আনতে চাইছে। আর সেই জন্যই সেনাবাহিনীর পোশাককেও নির্বাচনের হাতিয়ার করে তুলতে তাদের কোনো লজ্জা নেই। অনায়াসে এক যুদ্ধকে, এক উগ্রপন্থার বিরুদ্ধে সারা দেশের মানুষের আবেগকে এক বাণিজ্য করে তুলতে তাদের এতটুকুও সংকোচ নেই। তাই যে লড়াই শুরু হয়েছিল দেশের ২৬ জন নাগরিকের হত্যার বিরুদ্ধে, এক উগ্রপন্থার বিরুদ্ধে, পাক হানাদারির বিরুদ্ধে, সে অপারেশন সিন্দুর আজ ১০০% নির্ভেজাল নির্বাচনী প্রচারের হাতিয়ার। এবং প্রতিটা ক্রিয়ার এক বিপরীত প্রতিক্রিয়া থাকে, নিউটন সাহেব বলেছিলেন, সেটা আজ দেখতে পাচ্ছি। যে অপারেশন সিন্দুরের পাশে শর্তহীনভাবে দাঁড়িয়েছিলেন দেশের প্রত্যেক রাজনৈতিক দল, দেশের সংপ্রভুতা, অখণ্ডতাকে অগ্রাধিকার দিয়ে যে দেশপ্রেম, দেশকে নিঃশর্ত ভালোবাসার শপথ নিয়েছেন প্রত্যেক নাগরিক, সেই তারাই আজ জানতে চাইছেন, খুলে বলুন হয়েছিলটা কি। চিফ অফ ডিফেন্স স্টাফ দেশে নয় বিদেশে গিয়ে বিদেশি সংবাদ মাধ্যমকে জানাচ্ছেন, হ্যাঁ, ক্ষয়ক্ষতি হয়েছে, ৬টা রাফাল ধ্বংস না হলেও রাফাল ধ্বংস হয়েছে। তিনি খুব যৌক্তিকভাবেই বলেছেন যে প্রথম দিনেই সেই ক্ষতির পরে আমরা নিজেদের শুধরেছি, নতুন করে আক্রমণ করেছি, আর তার ফল আপনাদের সামনে। পাকিস্তানে এয়ার বেসগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ঠিকই তো, কোন যুদ্ধে ক্ষয়ক্ষতি হয় না? ৬৫-র যুদ্ধে হয়নি, ৭১-এর যুদ্ধে হয়নি, কার্গিল যুদ্ধে হয়নি, হয়েছে, এবং তা দেশের সরকার জানিয়েছেন। কিন্তু এই প্রথমবার মোদিজিকে যোদ্ধা বানানোর চক্করে সামান্যতম ক্ষতির কথা স্বীকার না করে এক অজেয় ছবি বানানোর চেষ্টা হচ্ছিল, যার প্রয়োজন কেবল নির্বাচন প্রচারেই দরকার, অন্য কোথাও নয়। কাজেই এবার দেশের মধ্যেই প্রশ্ন উঠেছে, উঠবেই, ঠিক করে বলুন, ক্ষয়ক্ষতির হিসাব দিন। এবং তার চেয়েও বড় প্রশ্ন, কেন আমেরিকার রাষ্ট্রপতির কাছ থেকে দেশের মানুষ জানতে পারলো যে ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে? একবার নয়, ৯ বার আমেরিকার আমলারা রাষ্ট্রপতি প্রকাশ্যে এই কথা বলেছেন, এমনকি আমেরিকার আদালতও এই কথা বলেছেন। তাহলে সত্যিটা কি? এদিকে মোদিজি থেকে, বিদেশমন্ত্রী থেকে, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে, প্রতিরক্ষা মন্ত্রী একটা কথাও বলছেন না। ছবি পোস্টার হবে প্রধানমন্ত্রীর, আর আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা শুনবো দেশের পররাষ্ট্র সচিবের কাছ থেকে। সত্যি কথাটা কি মোদিজির মুখে আনতে লজ্জা হচ্ছে? হ্যাঁ, এই প্রশ্ন তো উঠবেই নির্বাচনে। একমত, এ প্রশ্ন ওঠা উচিত নয়। এক রাজ্যের নির্বাচনে কেন উঠবে এই প্রশ্ন? কিন্তু তা উঠবে কারণ এই অপারেশন সিন্দুর আপাতত বিজেপির রাজনৈতিক প্রচার হয়ে উঠেছে। কাজেই কেবল এটা নয়, এরকম আরো বহু প্রশ্ন তো উঠবেই। এখন সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। প্রশ্ন উঠবে না যে কেন আমেরিকার সরাসরি সমর্থনে আইএমএফ এর লোন পেল পাকিস্তান? হাতে পেয়ে গেছে $2.1 বিলিয়ন, মোট পাবে $7 বিলিয়ন। এবারে ওয়ার্ল্ড ব্যাংক 10 বছরের জন্য 40 বিলিয়ন, হ্যাঁ ঠিক শুনেছেন, $40 বিলিয়ন সাহায্য বা বিনিয়োগের কথা জানিয়ে দিল। 50% সরকারি বিনিয়োগ, 50% বেসরকারি বিনিয়োগ। খুলে বলি, বিশ্বব্যাংক পাকিস্তানের জন্য 2026 থেকে 2035 সাল পর্যন্ত এক 10 বছর মেয়াদী নতুন কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক চালু করেছে, যার আয়তায় তারা সর্বোচ্চ $40 বিলিয়ন পর্যন্ত বিনিয়োগ করবে। কেন রাশিয়া নতুন করে $2.3 বিলিয়ন চুক্তি করলো পাকিস্তানের সঙ্গে? কেন আপাতত রাশিয়া ভাবছে পাকিস্তানের বন্দর দিয়ে বাণিজ্যের কথা? কেন আমেরিকা থেকে রাশিয়া, চীন থেকে টার্কি, আজারবাইজান থেকে তুর্কমেনিস্তান পাকিস্তানের সঙ্গে নতুন করে সম্পর্ক তৈরি করছে? কি মনে করছেন, এই প্রশ্ন উঠবে না? হ্যাঁ, আরএসএস বিজেপির এক মস্ত ভুল হলো তাদের ভয়ঙ্কর আত্মবিশ্বাস। তারা বালাকোটের সময় সার্জিক্যাল স্ট্রাইক ব্যবহার করে 2019-এর ভোটে বিরাট জয় পেয়েছিলেন, কিন্তু এবারে অপারেশন সিন্দুর তাকে নির্বাচনী প্রচারের হাতিয়ার করে তোলাটা যে কত বড় ভুল হয়ে গেছে তারা সেটা টের পাবে কিছুদিনের মধ্যেই। কারণ এমন সমস্ত প্রশ্ন এবারে উঠতে শুরু করেছে, এমন সমস্ত প্রশ্ন উঠবে যার উত্তর মোদি শাহ বিজেপির পক্ষে দেওয়া সম্ভব নয়, সে উত্তর তাদের কাছে নেই। আজ এখানেই শেষ করছি। শুভরাত্রি।
We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens